जाने दिल क्या क्या खरीदे हम क्या ना खरीदे हम क्या दे निशानी ये है मुश्किल। রাত 10:55 সবেমাত্র জীবনবাড়ির ড্রয়িং রুমে পা রাখলো মিসেস আয়ু, জিসু, সুজি, তে ও মিস্টার গঙ্গিউ। দুহাত ভর্তি শপিং ব্যাগ নিয়ে পিছন পিছন ঢুকলো কয়েকজন বলিষ্ঠবান বডিগার্ড। আদেশ অনুযায়ী তারা সেই শপিং ব্যাগগুলো জায়গায় রেখে তাৎক্ষণিক প্রস্থান করলো সেই জায়গা থেকে বিনা বাক্য বয়ে। প্রত্যেকের চোখে মুখে ক্লান্তির ছাপ, নেতিয়ে যাওয়া শরীরটা যেন রিরি করছে সারাদিনের দৌড়ঝাঁপে। মালা একে একে সবাইকে ফ্রিজের ঠান্ডা পানি তুলে দিচ্ছে হাতে। সুজি নিল না অবশিষ্ট ঠান্ডা পানির গ্লাসটা, বরং ক্লান্তিতে চট করে শুয়ে পড়লো সাদা সোফায়। তেও তাই করলো, গায়ে এখনো সকালের পরিহিত কলেজ ড্রেসটি জড়ানো। মিসেস আয়ু অবশিষ্ট পানিটুকু শেষ করে গ্লাসটা মালার হাতে তুলে দিতে দিতে চোখ আড়ালো তে ও সুজির দিকে। দুজনকে ক্লান্তিতে শুয়ে পড়তে দেখে তাৎক্ষণিক তাড়া দিয়ে বলল ফ্রেশ হয়ে নিতে। তে ও সুজি দুজনে কেউ নাউচ করলো না মিসেস আয়ুর আদেশে, বরং কয়েক সেকেন্ডের ব্যবধানে দুজনেই ক্লান্তিময় শরীরটা টেনে কোনো রকমে উঠে দাঁড়ালো ফ্রেশ হওয়ার জন্য। টু শব্দ না করে দুজনেই হেলে দিলে চলে গেল রুম অবধি। তেকে চলে যেতে দেখে খানিকটা নড়ে চড়ে বসলেন মিস্টার গঙ্গিউ। দীর্ঘ সময় ধরে চেপে রাখা কথাগুলো প্রকাশের তাগিদে গলা ঝেড়ে দৃষ্টি আকর্ষণ করলো নিজের স্ত্রী ও কন্যার। দৃষ্টি আকর্ষণে সফল হলেন তিনি। বনিতা করলো না কোনো কিছুতে, স্পষ্ট ভাষায় সোজা নিজের পয়েন্টের প্রশ্ন করলো, বিয়ের শপিং না হয় করে নিলে তোমরা, কিন্তু বাকিটা সামাল দিতে পারবে তো? বাবার কথা খানিকটা বুঝলো না জিসু। বাকিটা সামাল দিতে পারবে এই প্রশ্নটাতে প্রশ্ন সৃষ্টি হলো তার মনে। তাই ক্লান্তিময় দৃষ্টি তীক্ষ্ণ হলো মিস্টার গঙ্গিউর এমন প্রশ্নে। ভ্রু কুঁচকে বলল, কিসের বাকিটা সামাল দিতে হবে বাবা? বুঝিনি বিষয়টি, বুঝিয়ে বলবে? প্রসঙ্গ এড়ালো না মিস্টার গঙ্গিউ, বরং গম্ভীর হলো। দৃঢ় কণ্ঠে নিজের মতো করেই বলল, জঙ্কুক বাংলাদেশে আছে এখনো, তাই জঙ্কুকের সামনে তের দ্বিতীয় বিয়েটাকেই ভালো দেখাবে? কপালে শুষ্ক ভাঁজ পড়ল জিসুর। মিসেস আয়ুরও ঠিক তেমনই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে স্বামীর মুখশ্রীতে। তিনি কিছু বলবে তার আগেই অসন্তুষ্টির মুখ খুলল জিসু। রুদ্ধ কণ্ঠেই বলল, কেন ভালো দেখাবে না বাবা? সুগার সাথে তের বিয়ে তোমরা ঠিক করেছো, তাও 1 বছর আগে। আমি কিছু বলিনি, মার মুখের দিকে তাকিয়ে সবকিছু মেনে নিয়েছিলাম, কারণ সুগার সম্মতি ছিল তেকে বিয়ে করা নিয়ে। আর এখন যা কিছু হচ্ছে সবকিছু তো জঙ্কুকের সম্মতিতেই হচ্ছে, তাই না? তাছাড়া আমরা তো জঙ্কুকের বিয়ে করা বউকে দ্বিতীয়বার বিয়ে দিচ্ছি না, তাই না বাবা? সেটা আমি তুমি আমরা সবাই জানি। জঙ্কুক 2 বছর আগে নিজের ইচ্ছাতেই বিয়েটাকে সরকারিভাবে বাতিল ঘোষণা করে গেছে তের সাথে। তাহলে এখন জঙ্কুকের ভালো লাগা খারাপ লাগার প্রসঙ্গটা আসছে কেন বাবা? আমার জানা মতো, ইনফ্যাক্ট আমাদের সবার জানা মতো, জঙ্কুক তেকে সহ্য করতে পারে না, অপছন্দ করে। বউ হিসাবে তের মতো কাউকে নিজের পাশে চায় না। সেখানে তের দ্বিতীয় বিয়েতে জঙ্কুকের আপত্তি বা খারাপ লাগবে, এটা চিন্তা করাটাও বোকামি ছাড়া অন্য কিছুই নয় বাবা। আশা করি আমি তোমাকে আমার কথাগুলো বোঝাতে পেরেছি বাবা। মিস্টার গঙ্গিউর মন মস্তিষ্ক সইল না নিজের মেয়ের যুক্তিতর্ক কথাগুলো। জিসুর কথাতে যথেষ্ট পরিমাণ লজিক থাকলেও ওনার মস্তিষ্ক সেই যুক্তিগুলোর সাথে সহমত পোষণ করতে পারছে না বিন্দুমাত্র, বরং ঘোর আপত্তি করছে। অমিল তর্ক হবে বাবা মেয়ের মাঝে। বিষয়টি বুঝে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন মিস্টার গঙ্গিউ। গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, জঙ্কুকের হুটহাট বাংলাদেশে চলে আসাটা কি তোমাদের কারো কাছে অদ্ভুত মনে হচ্ছে না? আয়ু, তোমার কাছেও অদ্ভুত লাগছে না? কপালের শুষ্ক ভাঁজগুলো আরো গভীর হলো মিসেস আয়ুর। দৃঢ় গলায় মিস্টার গঙ্গিউকে প্রশ্ন করে বলল, মানে অদ্ভুত মনে হবে কেন? আগের নাই বলে উঠলেন মিস্টার গঙ্গিউ। যে জঙ্কুক 2 বছরে একবার বাংলাদেশের মাটিতে পা রাখতে চাইতো না, সেই জঙ্কুক গত 6 মাসে 3 বার বাংলাদেশে চলে আসলো। 6 মাস আগে 1 দিনের জন্য আসলো, 1 মাস আগে 2 দিন থাকলো, তারপর কাল হঠাৎ করে চলে আসলো বাংলাদেশে। তাও অন্য কোথাও না, সোজা জীবনবাড়িতে চলে আসাটা অদ্ভুত লাগলো না তোমাদের কারো কাছে? আমার তো লাগছে। জঙ্কুকের সামান্য সামান্য পরিবর্তনটাও তোমার চোখে পড়ছে না আয়ু? এতটা অবুঝ তো তুমি নও, তাহলে আজ হঠাৎ করে অবুঝ হয়ে গেলে তুমি আয়ু? মিস্টার গঙ্গিউর পরপর কথায় চমকালো ভরকালো, হতভম্ব হয়ে তাকালো মিসেস আয়ু। তিনি এতদিন এই বিষয়টি লক্ষ্য করেননি যে তা নয়, অবশ্য লক্ষ্য করেছেন, তবে এতটা ডিপলি চিন্তা করেননি মিস্টার গঙ্গিউর মতো। উপর দিয়ে ভেবেছিল হয়তো জঙ্কুক কোনো কাজের জন্য বাংলাদেশে বারবার যাতায়াত করছে, কিন্তু স্বামীর চিন্তা ভাবনার মতো এতটা গভীরভাবে ভেবে দেখেননি তিনি। তবে মিস্টার গঙ্গিউর প্রতিটা কথাই যে সত্য এবং যুক্তিযুক্ত আছে তাও 100% নিশ্চিত। সত্যি কি জঙ্কুক পরিবর্তন হচ্ছে, নাকি বোঝার ভুল হচ্ছে তাদের কোথাও? কোনটা সত্য? মিসেস আয়ুকে অন্যমনস্ক দেখে কপাল কুঁচকে আসে জিসুর, তবে কিছু বলল না মিসেস আয়ুকে। নিজের দৃষ্টি আউড়িয়ে তাকায় মিস্টার গঙ্গিউর দিকে। উত্তরে বলে ওঠে, জঙ্কুক আমাদের ছেলে বাবা, তাই সে আজকাল বাংলাদেশে থাকছে, এতে আমাদেরও খুশিটাও দ্বিগুণ। লক্ষ্য করেছি এই বিষয়টা আমরা, আলোচনা হয়েছিল আমাদের মধ্যে। তবে জঙ্কুকের বাংলাদেশে থাকা নিয়ে তের বিয়ের সাথে কি সম্পর্ক হতে পারে বাবা? বুঝিয়ে বলবে?
থমথমে খেয়ে গেল মিস্টার গংইউ যিশুর তীক্ষ্ণ কণ্ঠে ধারালো প্রশ্নের উত্তর জানা নেই ওনার কাছে। মন বলছে জংকুকের হুটহাট বাংলাদেশে চলে আসাটাও নারীর টান হবে, কারণ পাথরের বুকে ফুল শুধু একটা নারীর দ্বারাই ফোটে। জংকুক নামক পাথরের বুকে হয়তো তে নামক ফুল ফুটেছে, তিনি নিশ্চিত নয় কোনো কিছুতে। তবে আজ দুপুরে তের হাতে চকলেটের ঝুড়িটা চোখে পড়েছিল ওনার, যেটা জংকুকের কেবিনে সকালে ইউনুকে রাখতে দেখেছিল তিনি। তে সকালে চকলেট খেতে চেয়েছিল, সেখানটায় জংকুকও উপস্থিত ছিল। তার মানে জংকুক সেটা মনে রেখেই তেকে চকলেটগুলো দিয়েছিল। জংকুক সহজে কাউকে কিছু দেয় না, তেকে দেওয়া মানে জংকুকের মনে তের জন্য সামান্য হলেও সহানুভূতি আছে। শুধুই সহানুভূতি নাকি আরও কিছু আছে জংকুকের মনে, এই বিষয়টি পরিষ্কার নন তিনি। এই জন্যই আরও কিছু সময় নিতে চায় মিস্টার গংইউ। কিন্তু তার মধ্যে সুগা আগাম বার্তা জানালো সে 1 সপ্তাহের মধ্যে দেশে ফিরে তেকে বিয়ে করতে চায়। এখন প্রশ্ন থাকছে অসংখ্য। তার মধ্যে সবচেয়ে বেশি যে কথাগুলো ভাবাচ্ছে ওনাকে সেটা হলো, যদি জংকুক কোনো কারণে তের প্রতি ন্যূনতম দুর্বল থাকে তাহলে কিছু না কিছু তো অবশ্যই করবে সে তের বিয়ের সংবাদে। সুগা যে চুপ থাকবে এমনটাও নয়। ভালোবাসার মানুষকে কি এমনিতেই ছেড়ে দিবে? অবশ্যই না। অবশেষে দেখা যাবে যে বিয়ে তো হবেই না, উল্টো তাণ্ডব হবে দুই ভাইয়ের মধ্যে। আর এই একটি বিষয়ের জন্যই তিনি পিছুপা হতে চাচ্ছেন আপাতত সুগা আর তের বিয়ের বিষয়ে। কিন্তু নিজের পরিবারকে বোঝাতে সক্ষম হচ্ছে না মনের লুকায়িত কথাগুলো। বলেই বা কি হবে, কেউ বুঝবে না, উল্টো ওনাকেই দোষারোপ করবে, বলবে জংকুকের পক্ষ নিচ্ছে তিনি। কিন্তু তিনি সত্যিকার অর্থে কারো পক্ষ নিচ্ছে না, বরং সত্যিটা সহায়তা করার চেষ্টা করছে। এই মুহূর্তে তিনি পরিস্থিতি চাপে পড়ে আছে। একদিকে জংকুক তো অন্যদিকে সুগা, দুইজনই ওনার কলিজার টুকরো নাতি, প্রচন্ড ভালোবাসেন তাদের। তাই তিনি চান না কারো বিন্দুমাত্র ক্ষতি হোক। আর এই বিষয়টি কাউকে বোঝাবার নয়, চুপ থাকা ছাড়া কিছু করতে পারছেন না উনি। কিন্তু তারপরও নিজেকে সংযম করতে পারছেন না চিন্তায়। পাশ থেকে যিশু তীক্ষ্ণ গাঢ় দৃষ্টি পরখ করে নিল মিস্টার গংইউকে। যিশুর কথা শেষ হলো না, তবে বাবার চিন্তিত চেহারাটাও বোঝার চেষ্টা করলো খানিকটা। তাই নিজে তীক্ষ্ণ কণ্ঠটা খাদে নামিয়ে নিল ধীরে। বুঝদার গলায় মিস্টার গংইউকে উদ্দেশ্য করে বলল যিশু, জংকুক সহজে কারোর জন্য পরিবর্তন হবে না বাবা। আমরা সবাই জানি জংকুক কতটা শক্ত মনের মানুষ। হ্যাঁ, জংকুকের বাংলাদেশে যাতায়াত বেড়েছে সামান্য, তবে অনুসন্ধান করে দেখো বাবা, নিশ্চিত তার পিছনেও নির্দিষ্ট কোনো কারণ আছে। জংকুকের বাংলাদেশে হঠাৎ আসা যাওয়া নিয়ে তুমি বেশি চিন্তা করছো বাবা। বিয়েটা 1 সপ্তাহ পর হবে, ততদিনে জংকুক পুনরায় বাংলাদেশ ছেড়ে চলে যাবে দেখো তুমি। তাছাড়া আজ পর্যন্ত জংকুককে দেখেছো যে 2 দিনের বেশি বাংলাদেশে থাকতে? তাহলে আজ থাকবে বলে তোমার মনে হয় বাবা? আমার কিন্তু তাই মনে হয় না। তুমি শুধু বেশি চিন্তা করছো বাবা। সব ঠিকঠাক ভাবেই হবে, আমরা আছি তো, তাই না? পাশে তাকে মিসেস আয়ুকে বলল, মা তুমি কি শুনছো আমাদের কথা? দীর্ঘ সময় নিয়ে চিন্তিত ভঙ্গিতে স্বামী ও মেয়ের কথাগুলো শ্রবণ করলেন মিসেস আয়ু। হঠাৎ যিশুর কথায় চমকে তাকায় সেদিকে। যিশুকে এই মুহূর্তে কি বলা উচিত বুঝে উঠল না সেটা, কারণ তের সাথে সুগার বিয়ে নিয়ে আপত্তি নেই মিসেস আয়ুর। তবে হুট করে 1 সপ্তাহের মধ্যে বিয়েটা হওয়া নিয়ে কিছুটা আপত্তি ছিল ওনার। তিনি সময় চেয়েছিল কিছুটা হুট করে বিয়ে নিয়ে, কিন্তু সুগা শুনল না, বরং নিজ তাগিদে বলেছিল বিয়েটা করা অত্যন্ত জরুরি তার জন্য। তাই সে বাংলাদেশে এসে জরুরি ভিত্তিতে 1 সপ্তাহের মধ্যে তেকে বিয়ে করতে চায়। সেই সাথে কিছু গুরুত্বপূর্ণ কথাও জানাতে চায় পরিবারের সবাইকে তেকে ঘিরে সুগা। এবার সেটা কি তাও বলেনি সুগা, শুধু বলল ফোনে এমন গুরুত্বপূর্ণ কথাবার্তা বলা যাবে না। যার সূত্র ধরেই আজ সপরিবারে তেকে নিয়ে মার্কেটে যাওয়া বিয়ের শপিং করতে। মূলত আজকের মার্কেট ছিল তেকে ঘিরে, তের বিয়ের সকল কেনাকাটা করার দাপ চোকানো। পারিবারিকভাবেই বিয়েটা হতে যাচ্ছে দুজনের, বাকি সব প্ল্যানিং আগের মতোই রয়েছে। তে কলেজের গণ্ডি পাশ করার পর আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান করা হবে দুজনের, শুধু বিয়েটা আগাম হবে। বাকি সব কিছুই ঠিকঠাক করা, কিন্তু তারপরেও কেন জানি ভিতর থেকে সায় পাচ্ছে না মিসেস আয়ু কোনো কিছুতে। মন খচখচ করছে তীব্র, মনে হচ্ছে আরো কিছুটা সময় নেওয়া বোধহয় ভালো হবে তে আর সুগার বিয়েতে। আর সেটা ভেবেই মিসেস আয়ু চিন্তিত হন। যিশুর কথায় উত্তর না করে পুনরায় অন্যমনস্ক হয়ে পড়েন তিনি। মিসেস আয়ুকে অন্যমনস্ক হতে দেখে কপাল কুঁচকে আসে যিশুর। প্রথমে বাবা, এখন মাকে অন্যমনস্ক দেখাচ্ছে, কিন্তু কেন তার সঠিক কোনো কারণ ধরতে পারছে না যিশু। তবে কণ্ঠে তীক্ষ্ণ প্রহারে প্রশ্ন করে উঠল মিসেস আয়ুকে যিশু, কি হলো মা? তুমিও কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? তোমারও কি এই বিয়েটা নিয়ে আপত্তি আছে? টনক নড়ে মিসেস আয়ুর, চমকে তাকায় মেয়ের দিকে। তৎক্ষণিক বলে ওঠে, আপত্তি থাকবে কেন? আমি নিজেই তো চাই সুগার তের বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাক, কিন্তু সুগার হুট করে বিয়ের ডিসিশন নেওয়াটা আমার মাথায় আসছে না যিশু। সুগা যথেষ্ট বুঝদার শান্তশিষ্ট ছেলে, আমার বিশ্বাস আছে নিশ্চয় সুগা ভেবেচিন্তে বিয়ের ডিসিশনটা নিয়েছে।
কিন্তু তারপরও যতক্ষণ না পর্যন্ত সুগার মুখ থেকে শুনবো ওর হঠাৎ বিয়ে করতে চাওয়ার কারণটা, ততক্ষণ পর্যন্ত আমার মনে একটা খসখস ভাব থেকেই যাবে যিশু, যে সুগা হঠাৎ করে এই ডিসিশন কেন নিল। আচ্ছা যিশু, তুই কিছু জানিস এই বিষয়ে? সুগা কিছু বলেছে তোকে? সোজা সাপটা উত্তরে কাটকাট গলায় বলল যিশু, না মা, আমি কিছু জানি না। আর না সুগা আমাকে কিছু বলেছে, তোমার মতো আমাকেও মধ্যরাতে ফোন করে বলেছে 1 সপ্তাহের মধ্যে বিয়ে করতে চায় তেকে। আমি প্রথমে নিষেধ করলেও পরে সুগার জোড়াজোড়িতে রাজি হই। তারা দিয়ে অ্যাকাউন্টে টাকাও পাঠালো তেকে নিয়ে শপিং করার জন্য। বাকিটা যা হচ্ছে সেটা তোমার সামনেই হচ্ছে মা, তুমি জানো সব। গোপনে সন্দেহ প্রকাশে দীর্ঘ নিঃশ্বাস ফেলল মিসেস আয়ু। মনের খসখস কমেনি বিন্দুমাত্র, বরং জোরালো হলো সেটা। যতক্ষণ না পর্যন্ত সুগার মুখ থেকে সবকিছু শুনবে ততক্ষণ পর্যন্ত একটা কিন্তু ভাব থেকেই যাচ্ছে মনের মধ্যে। ঘড়ির কাঁটা টিকটিক করে জানান দিচ্ছে রাতের গভীরতা কতটা। 12:45 বাজে। রাত বেশ গভীর না হলেও তে বেশ গভীরভাবে তন্দ্রায় আছে। গোসল করে টাওয়াল মাথায় জড়িয়ে ধপাস করে শুয়ে পড়ল বিছানায়। সোজাসুজি না শুয়ে আড়াআড়িভাবে শুলো খাটের মধ্যে। শীতের প্রভাবে বিছানার পাশে থাকা ব্ল্যাঙ্কেট গায়ে টেনে নিজের মাথা অবধি ঢেকে নিল তে। মাথার ঝুলন্ত টাওয়াল খাট গলিয়ে ফ্লোরে পড়া কিছুটা, কিন্তু তের সেদিকে ভাবান্তর নেই। সে নিজের ক্লান্তি দূর করতে গভীর নিদ্রায় যেতে চায় এই মুহূর্তে। অনেকটা চলেও গিয়েছে ইতিমধ্যে, কিন্তু তাৎক্ষণিক কানে আসলো কারো বিরস কণ্ঠে ডাকাডাকি, তে উঠ, তুই কি ঘুমাচ্ছিস? এই তে উঠ না। সুজির তীক্ষ্ণ কণ্ঠে প্রহার করার ডাকে ত্রন্দা ছুটে যায় তের। বিছানার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আড়াআড়িভাবে ক্লান্তিতে উপর হয়ে ঘুমিয়েছিল সে। মিনিট 20 হয়েছিল। তের চোখের গভীর তন্দ্রা ভাবটা এটে এসেছিল, কিন্তু তার আগেই ব্যাঘাত ঘটালো সুজি। তার অনবরত ডাকে ঘুম ঘুম চোখ দুটো টেনে উপরের দিকে তাকাইতে বিরক্তিসূচক দৃষ্টিতে। কপালের শুষ্ক ভাঁজতে চোখ দুটো লাল রঞ্জিত হয়ে আছে গভীর ঘুমে। তারপরেও নিজের মাথাটা কোনো রকম উঠিয়ে হালকা তাকায় সুজির দিকে সে। নিজের বিরক্তিসূচক কণ্ঠে বলে উঠল, আপু ডাকো কেন আমায়? আমি ঘুমাচ্ছি তো। উঠ তুই এখন, পরে ঘুমাস। শুনল না তে সুজির তাড়া দেওয়া কথাটা। সে পুনরায় তুলতুলে নরম বালিশে নিজের মুখ গুজতে গুজতে বলল, উফ আপু যাও তো তুমি, আমি এখন ঘুমাবো। তৎক্ষণাৎ অধৈর্য ভঙ্গিতে তের গায়ের ব্ল্যাঙ্কেট টেনে ধরল সুজি। রুদ্ধ কণ্ঠেই বলল, বললাম না পরে ঘুমাবি তুই? ভাই ফোন করেছে, তোর সাথে কথা বলতে চায়। নে ফোন ধর, কথা বল। ঘুমের রেশারেশিতে তে বুঝল না সুজির বলা ভাই নামক মানুষটি আসলে কে হতে পারে, যে তাকে এই মধ্যরাতে স্মরণ করলো। সজ্জিত ঘুমের তণ্ডিত নিতিয়ে যাওয়া শরীর রুদ্ধ গলায় বলল, আমার কারোর সাথে ফোন আলাপ করা নিষিদ্ধ আছে সুজি আপু। তোমার ভাইয়ের আমার ফোন ধরাটাও পছন্দ না, তাই আমি কারোর সাথে ফোনে কথা বলবো না। তুমি ফোন নিয়ে চলে যাও আপু। তের খাপছাড়া কথায় প্রচণ্ড বিরক্তি প্রকাশ করলো সুজি। সুজির ধারণা তের ঘুমের ঘোরে সুগার কথা বলছে এই মুহূর্তে। সুজি আরও ধারণা করে হয়তো সুগা ভাই নিষেধ করেছে তেকে ফোন ধরতে, যার জন্য তে এই মুহূর্তে নাহুচ করছে ফোনে কথা বলতে। সুজির টনক নড়ল, কারণ সে দেখেছে সুগাকে বেশ কয়েকবার তেকে ফোন ধরা থেকে বিরত রাখতে। এমনকি সুগা লন্ডনে গেলেও তের সাথে ফোনে কথা বলতে চায় না। তার ভাইয়ের ধারণা তে ছোট মানুষ, যদি তে ফোনের চক্করে পড়ে তাহলে সে বিগড়ে যেতে পারে। কিন্তু সুজি এটা ভেবে টনক নড়ল যে তে তার ভাইয়ের এই সামান্য কথাগুলো এতটা দৃঢ়তার সাথে পালন করে। সুজি খানিকটা চমকালো, বিষণ্ণই ভাবল তের সহজ সরলতা পিছনেও আরও কিছু আছে যেটা লুকায়িত। সুজি সবসময় মনে হতো নিজের ভাই বুঝি একা তেকে পছন্দ করে। তে হয়তো তার ভাইয়ের ফিলিংস সম্পর্কে অবগত নয়, কিন্তু এখন তো দেখছে তে বড় হতে শিখে গেছে। তার ভাইয়ের সাথে সাথে সেও প্রেমে হাবুডুবু খাচ্ছে হয়তো। আর নয়তো কোনো কিশোরী চঞ্চল মেয়ে নিজেকে এতটা দমিয়ে রাখবে না কারোর সাথে সামান্য কথাটুকু বলা থেকে, কারণ এতটা বাধ্য তো হয় না কিশোরীদের মন। সে কিশোর বয়স পার করে এসেছে, সে জানে একজন কিশোরী মেয়ের মন থাকে অবাধ্য চঞ্চল চড়ুই পাখির মতো। মিনিটেই ফেরত কাটে শখানিক, প্রচণ্ড অবাধ্য হতে চায় মন পাড়া। অবাধ্য জিনিসের প্রতি ঝোঁক থাকে একটু বেশি, কিন্তু তের এতটা অবাধ্যতায় প্রমাণ করে সে কতটা দৃঢ় সংকল্পনায় অটুট তার ভাইয়ের প্রতি। সুজি মুহূর্তে আলতো হেসে শুষ্ক দৃষ্টি স্থির করলো মুঠোফোনের দিকে। স্ক্রিনে ঝলমল করলো সুগার বিষণ্ণয়কর চেহারা। এতক্ষণ যাবৎ সেও ভিডিও কলে বসেছিল ফোনের ওপাশে। তের কথাগুলো সবকিছু শুনেছে সে, অবাকও হয়েছে প্রচণ্ড। তের সাথে আজ পর্যন্ত ঠিকঠাকভাবে কথা বলতে পারেনি সে। অজানা ভয়ে সিটিয়ে যেত মেয়েটা, অথচ আজ এই মেয়েটাই তার কথাগুলো এতটা দৃঢ়তার সাথে পালন করছে। ভাবা যায় বিষয়টি। এক চিত্তে হাসির রেখা ফুটে উঠল সুগার ঠোঁটের কোণে। মনের সুপ্ত অনুভূতিগুলো মাথা নাড়িয়ে উঠল তেকে ঘিরে। তে এখন তার বিয়ে করা বউ, তাই বউকে নিয়ে সকল চিন্তায় জায়েজ। সুগা খানিকটা লাজুক হাসলো নিজের মধ্যে, কিন্তু গলায় গম্ভীর্য ভাব টেনে সুজির উদ্দেশ্যে বলল, সুজি ওর হাতে ফোনটা দিয়ে বিদায় হ তুই, যা। কপাল কুঁচকে তাকায় সুগার দিকে সুজি। বিরক্তি সূচক কণ্ঠে বলে উঠল,
উঠলে তো দিব ভাই, না উঠলে দিব কোথা থেকে? ডেকে তুল তাড়াতাড়ি, বল আমি কল করেছি। সুজি বিরক্তি নিয়ে বলল। আচ্ছা। পুনরায় তেকে অধৈর্য ভঙ্গিতে ডাকতে শুরু করলো সুজি। তে বিরক্তিতে খানিকটা মাথা উঁচিয়ে তাকাতেই সুজি তের হাতে মুঠো ভর্তি ফোনটা ধরিয়ে দিতে দিতে বলল, আমার ভাই যে তোকে ফোন ব্যবহার করতে নিষেধ করেছে, সেই ভাই এখন তোকে তার সাথে কথা বলার জন্য আদেশ করেছে। নে ধর ফোন, কথা বল আমার ভাইয়ের সাথে। বিরক্তি সূচক তের হাতে নিজের ফোন ধরিয়ে চলে যায় সুজি তের রুমের বারান্দার দিকে। আপাতত সে তাদের প্রেম আলাপের মধ্যে থাকতে চায় না। এক সপ্তাহ পর তাদের বিয়ে, তাই সেহেতু তাদের একান্ত কিছু সময় দেওয়া দরকার তার। সুজির কথায় হতভম্ব হলো তে। চমকিত দৃষ্টিতে চোখ মেলে তাকায় সুজির চলে যাওয়ার দিকে। ধাতস্থ করার চেষ্টা করলো সুজির বলে যাওয়া কথাটি কি ছিল। আমার যে ভাই তোকে ফোন ব্যবহার করতে নিষেধ করেছে, সেই ভাই এখন তোকে তার সাথে কথা বলতে আদেশ করেছে। তার মানে তার জঙ্কুক ভাই এত রাতে তাকে ফোন করেছে কথা বলার জন্য। কিন্তু কেন? সে তো এখন বাংলাদেশে আছে, তাহলে সরাসরি কথা না বলে হঠাৎ ফোন করলো কেন? তার জঙ্কুক ভাই তো এমন নয়, সে তো কখনো তের সাথে ফোনে কথা বলতে চায় না। তাহলে কি তার জঙ্কুক ভাই আবারও চলে গেছে বাংলাদেশ ছেড়ে? তে যেন খানিকটা নড়ে চড়ে উঠল জঙ্কুকের হঠাৎ চলে যাওয়াটা মনে করে, কিন্তু চোখে মুখে বিন্দুমাত্র প্রকাশ করলো না কোনো কিছু। শক্ত স্বাভাবিক থাকলো। তবে তাৎক্ষণিক মনে পড়লো যে জঙ্কুক আজ দুপুরে তের কাছে গিফট চেয়েছিল, হয়তো সেটার জন্যই তাকে কল করেছে এই মধ্যরাতে সুজির ফোনে। তে ততষ্ট হয়ে ফোন নিজের চোখের সামনে ধরতেই থতমত খেয়ে যায় সুগার হাস্যোজ্জ্বল চেহারা দেখে। তে এই মুহূর্তে মোটেও আশা করেনি সুগাকে পাবে ফোনের ওপাশে, ভেবেছিল জঙ্কুক হবে। তাই থমথমে ভঙ্গিতে অপদস্থ হলোতে দ্রুততার সঙ্গে পুনরায় নিজের গলা অবধি ব্ল্যাঙ্কেট টেনে জড়াতে জড়াতে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি? তের কাণ্ডে মুহূর্তেই হেসে ফেলল সুগা। সালামের উত্তর দিয়ে দুষ্টুমি কণ্ঠেই বলল, হ্যাঁ আমি। কেন, অন্য কাউকে আশা করেছিলে নাকি? তে অপদস্থ গলায় বলল, তেমন কিছু না। সুগা তৃপ্তিতে দারুণ হাসলো। তার এই হাসিটায় যে কারো নজর কাটতে সক্ষম, কিন্তু তের নজরে ভিল না সুগার সেই হাসিটা। সে মত্ত নিজের হতাশায়, তার জঙ্কুক ভাইয়া তাকে ফোন করেনি সেটা নিয়ে। তবে মুখে প্রকাশ করলো না কিছু। তার মধ্যেই সুগা বলে উঠল, কেমন আছো তুমি? জি ভালো। আমাকে জিজ্ঞাসা করবে না আমি কেমন আছি? তে পুনরায় অপদস্থক হয়ে মিনমিন গলায় বলল, আপনিও ভালো আছেন। বাহ, আমাকে দেখেই বুঝে নিলে তুমি। ভারী ইন্টেলিজেন্ট তুমি কন্যা। তে হাসফাস করলো। সুগা পুনরায় বলে ওঠে, তুমি ঠিক ধরেছ, আমি আসলেই ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আমার ভালো থাকার পিছনে কারণটাও তুমি। সুগার কথা বুঝলো না তে, চমকে বলে উঠল, তের তীক্ষ্ণ দৃষ্টিতে নিজের দৃষ্টি স্থির করলো সুগা। পরক্ষণে চোখ আউড়িয়ে তাকায় তের ঘুম জড়ানো শুদ্ধ চেহারায়। হালকা তেল চিপচিপে ভাব নাকের ডগায় তের। সুগা হাসি মুখে ঘোর লাগা দৃষ্টিতে তাকালো তের নাকের ডগায়। ইচ্ছে করলো অবাধ্য হয়ে ছুঁয়ে দিতে তের নাকের ডগায়, কিন্তু নিজের দূরত্বটা চিন্তা করে দমে গেল সে। তবে দৃষ্টি সরালো না তের ঘুম জড়ানো মুখ থেকে, বরং নিজের দৃষ্টি গাঢ় করে মিহি কণ্ঠে বলল, শপিংয়ে গিয়েছিলে আজ? তে নিজের মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলল, জানতে চাইলে না যে হঠাৎ এতটা শপিং কিসের জন্য ছিল আজ? সুগার এমন কথায় মুহূর্তেই কপালে ভাঁজ পড়ল তের। তীক্ষ্ণ দৃষ্টিতে সুগার দিকে তাকাতেই পুনরায় সুগায় বলে উঠল, আমাদের বিয়ের শপিং ছিল আজ। 1 সপ্তাহ পর আমাদের বিয়েতে। তে যেন চমকালো, বিষণ্ণিত হলো অধিক। হতবম্ব গলায় অস্পষ্ট স্বরে বলল, বিয়ে? সুগা শুনল তের অর্ধ কথাটা, তাই পুনরায় সম্মতি জানিয়ে বলল, হ্যাঁ বিয়ে। ওয়াদা করেছিলাম না সেদিন তোমাদের যে খুব দ্রুত আমি সবকিছু ঠিক করে নিব। তাই পুনরায় পরিবারের সম্মতিতে আবারও বিয়েটা করতে চাচ্ছি তে। অবশ্য পরিবারের কাউকে আমাদের আগের বিয়েটা জানানো হয়নি। তবে আমি বাংলাদেশে এসে প্রথমে সবাইকে জানাবো এই বিষয়টি, তারপর বিয়ের পিড়িতে বসবো। তে চমকালো, হতবম্ব হলো, বিষণ্ণ হয়ে তাকালো সুগার হাসি ভরা মুখটির দিকে। তে বুঝতে পারলো 1 সপ্তাহ পর সুগা বিয়ের পিড়িতে বসতে চাইছে, তাও সেদিন রাতের অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে যাওয়াটা বিয়েটাকে কেন্দ্র করে। কিন্তু সবকিছু কি এত সহজ? তের বাবা কি কখনো মেনে নিবে এই বিয়েটা? বরং ঘোর আপত্তি করবে। তাছাড়া জিমিন, সে কি? তে আর ভাবতে পারছে না। সে আতঙ্কিত গলায় বলল, আব্বু কি এই বিয়েটা মেনে নিবে ভাইয়া? খানিকটা অনুতপ্ত হলো সুগা, হতাশায় বলে উঠল, তুমি চিন্তা করো না তে, আমি আছি তো, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। আগে বিয়ে হয়ে যাক, পরে না হয় তোমার আব্বুকে বোঝানো যাবে। তাছাড়া তুমি তো আমার পাশে আছো, তাই না? তে মাথা নাড়িয়ে সম্মতি জানায়, অর্থাৎ সে সুগাকে সমর্থন করবে এই বিয়েটা নিয়ে। আর এই বিষয়টাই যেন তীব্র ভুল বুঝাবুঝির সৃষ্টি করে সুগা ও তের মধ্যে। সুগার দীর্ঘ ফোন আলাপের মধ্যে একটাবারও পাত্রীর নাম উল্লেখ করলো না তেকে। আর না তে বুঝলো যে সুগা আসলে কাকে নিজের অর্ধাঙ্গিনী ভেবে দ্বিতীয়বারের মতো বিয়েটা করতে যাচ্ছে। আর এই বিষয়টি নিয়েই একটা তালগোল পাকিয়ে যায় সুগা আর তের মধ্যকার সম্পর্কে, যার রেশ ধরেই তে তৎক্ষণাৎ উত্তেজনায় বলে উঠল সুগাকে, তাহলে তো সর্বপ্রথম জিমিনকেই লাগবে আমাদের ভাইয়া।
কিন্তু আব্বু কি দিবে জিমিনকে 1 সপ্তাহের মধ্যে জীবন বাড়িতে আসতে? জিমিন ছাড়া তো বিয়েটা সম্পূর্ণ থাকবে না। কি করা যায় বলুন তো? তের মুখে জিমিন নামটা শুনতেই ততষ্ট হলো যে সেদিন রাতে জিমিনও ছিল তাদের সাথে, কিন্তু কোনো এক বিষয়ের কারণে একেবারেই ছুটে গিয়েছিল জিমিন মেয়েটির নামটা। তের বলাতে পুনরায় স্মরণে আসলো তার। সুগা স্নিমিত হাসলো, ভাবলো হয়তো তে নিজের বোনকে পাশে নিয়ে বিয়ে করতে চাইছে সুগাকে, তাই এই বিষয়ে বেশ একটা ঘাটলো না সুগা। তেকে রয়েছে বুঝিয়ে বলল, তোমার বাবা তার মেয়েদের প্রচণ্ড ভালোবাসে তে, তাই আমার মনে হয় ওনার মেয়ে যদি ওনার কাছে কোনো কিছুর জন্য আবদার করে তাহলে সে নিশ্চয় তোমাকে ফেরাতে পারবে না। তুমি তোমার বাবার কাছে আবদার করে বলো যে তোমার জিমিনকে লাগবে 1 সপ্তাহের মধ্যে জীবন বাড়িতে, তাহলেই হয়। তিনিও তোমার কথা ফেলতে পারবে না আশা করি। কলেজের ক্যান্টিনে নীরব ভঙ্গিতে বসে আছে তে, ভ্যাপসা গরমে অতিষ্ঠ মুখখানা, 2 হাতের মুঠো ভর্তি অর্ধ খাওয়া কোল্ড ড্রিঙ্কসের কফির মগটা, গোল টেবিলের উপর 3 কন্যার রাজত্ব কায়েম। দুপুর 12টা কি একটা, ব্রেক টাইম চলছে। ঠিক সেই সময়টাতে আগমন ঘটল কলেজের হাই ভিপি 4 সদস্যের সিনিয়র দলটির। রাফি, রাহাত, নাদিম, নুহাসের। গোল চেহারা, লম্বাটে দেহের অধিকারী রাহাত এগিয়ে আসলো তাদের দিকে। তের সামনে লিসা ন্যান্সির মধ্যস্থর চেয়ারটা টেনে বসতে বসতে তেকে উদ্দেশ্য করে বলল, ভাবি ভালো আছেন? আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? সব ঠিকঠাক আছে? কেউ ডিস্টার্ব করছে না তো আপনাকে? রাহাতের আগ বাড়িয়ে আদিক্ষেতার পিত্তিতে গা জ্বলে উঠল লিসার। খাওয়া বাদ দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় রাহাতের কুঞ্চিত দৃষ্টির দিকে। এই লোকটি সকাল দুপুর বিকেল 3 বেলা নিয়ম করে তের আলগা খোঁজখবর নেওয়ার বিষয়টি মোটেও ভালো লাগে না লিসার। ওহেতু তেকে ভাবি ভাবি বলে বিভ্রান্ত করে জায়গায় জায়গায়। আর তার এই ভাবি ডাক্তার নিয়ে পুরো কলেজের মধ্যে সবাই তেকে ভাবি নামে চিনে। এমন একটা ভাব যেন তে পুরো জাতীয় ভাবি হয়। লিসার বোধগম হয় না এই সিনিয়র নামক উটকো ভাইগুলো তাদের কোন ভাইকে জড়িয়ে থেকে ভাবি বলে বেড়ায়। এমনটা নয় যে তারা প্রতিবাদ করেনি এই বিষয়টি নিয়ে, করেছে, কিন্তু ফলাফল হিসেবে সিনিয়রদের র্যাগিংয়ের শিকার হতে হয়েছিল তাদের বেশ কয়েকবার। তবে সেই র্যাগিং শুধু তার আর ন্যান্সির জন্য বরাদ্দ থাকতো, তের জন্য নয়। তের কারণে সবসময় রাহাতের দলের র্যাগিং হতে বেঁচে যেত তারা দুজন। কারণ সিনিয়র দলটি আর যাই করুক না কেন তের সামনে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতো না অজানা ভয়ের কারণে। চলে যেত প্রায় সাথে সাথেই তের খোঁজখবর নিয়ে। সেই জন্য তারা দুজনও বেঁচে যেত র্যাগিং হওয়া থেকে। কিন্তু আজকে সকালে তো আরও বড় চমক দিয়েছিল এই 4 সদস্যের সিনিয়র ভাইরা, যখন তারা তের পাশাপাশি দেখলো ন্যান্সিকেও ভাবি ভাবি বলে সম্বোধন করছে। ন্যান্সি তো যথারীতি হা করে তাকিয়েছিল তাদের দিকে। ভাবখানা এমন, ভাই কেমনে কি বিয়ে করলাম না এখনো একখানা, কিন্তু ভাবি হয়ে গেলাম 4খানা দামড়া ছেলের। অতি ভদ্রতা বজায় রাখতে গিয়ে সকালে এই বিষয়টি চেপে গিয়েছিল 3 জন, কিন্তু এখন পুনরায় তাদের মুখে ভাবি ডাক নিয়ে আপত্তি করলো লিসা। তবে ক্ষেপ্ত হলো না কোনো রকম, শান্ত থাকলো। বিনীত নরম সুরে রাহাতের কথার পৃষ্ঠে বলে উঠল, জি ভাই, আপনার ভাবি ভালো আছে, আর আপাতত তাকে আপনি ছাড়া কেউ ডিস্টার্ব করছে না ভাইয়া। রাহাত কপাল কুঁচকে তাকায় লিসার দিকে। মেয়েটি ছোট হলেও মাত্রাতিক বুঝদার শান্তশিষ্ট কন্যা, ছটফটে নয়, তবে ঘায়েল করা বুলি আছে মুখে। লিসা নামক শ্যামলা কন্যাটি তার একেবারে অপছন্দ নয়, তবে পছন্দেরও নয় মোটামুটি। কিন্তু এই মুহূর্তে মেয়েটি যে তাকে কথার ধাঁচে খোঁচা মারল সেটা বুঝতে বেগ হয়নি রাহাতের। তাই ধারালো তীক্ষ্ণ ভঙ্গিতে ঘুরে বসলো লিসার দিকে। নিজের কণ্ঠ খাদে নামিয়ে রসিয়ে কটাক্ষ করে বলল লিসাকে, জি ভাবির জন্য ভাই আছে, তাই ভাবি এমনিতেই ভালো থাকবে, ভাই ভালো রাখবে। সেই সাথে আজকাল তো হাওয়ায় উড়তে উড়তে ন্যান্সি পাখিও ভালো থাকতে শুরু করলো। আমাদের ন্যান্সি পাখির খাঁচায় বন্দি করতে নতুন ভাইয়ের আপত্তি ঘটলো। সেই সুবাদে আমাদের ন্যান্সি পাখিও ডানা ঝাপড়াতে ঝাপড়াতে ভাবি হয়ে গেল আমাদের। কিন্তু ম্যাডাম, আপনি তো বাদ পড়ে গেলেন ভাবির কাতার থেকে। রাহাতের কটাক্ষ কথায় খানিকটা দমে যায় লিসা, কিন্তু মায়াবী চেহারা খানায় যেন তেজ করলো না বিন্দুমাত্র লিসা। কিন্তু ব্যাঘাত ঘটল তৎক্ষণাৎ। রাফি পাশ থেকে রাহাতের কাঁধ চাপড় মেরে গা ঘেঁষে চেয়ার টেনে বসলো রাহাতের পাশে। হেয়ালি করে বলল, হ ভাই, তে ভাবির বিষয়টা না হয় বুঝলাম। প্রথম দিন থেকে নিষেধাজ্ঞা জারি ছিল ছেলে জাতির উপর, তাই পুরো জাতি জানে ভাবি ভাইয়ের বউ। কিন্তু এই ন্যান্সি পাখির বিষয়টা মাথায় আসলো না। কই ভাবলাম সুন্দরী জুনিয়রদের একটু র্যাগিং ট্যাগিং করব, তা না হেতিরও ভাবি বানাই দিল। ক ভাই, এইটা কি মাইনা নেওয়া যায়? সুন্দরী জুনিয়রদের পাহারা দেওয়ার জন্যই কি আমরা এই কলেজে আসছিলাম? আমগোর কি কোনো অধিকার নাই সুন্দরী জুনিয়রদের উপর? রাফির হেয়ালি কথায় থমথমে খেয়ে যায় তে, ন্যান্সি ও লিসা। পাশ থেকে নাদিম রাফির হেয়ালি পনায় সান্ত্বনা দিল পুরো দমে। কাঁধে হাত রেখে হতাশ ভঙ্গিতে বলল, রাহাত, বিষয়টি আসলেই কিন্তু জটিল, তাই ভালো মতো চেক করে দেখিস তো লিসাটারও কোনো উনিটুনি আছে নাকি। না থাকলে আমি একটু ট্রাই করতাম আর কি লিসা রানীর উপর। একটু তল্লাশি করে দেখিস তো ভাই। রাহাত কপাল কুঁচকে তাকায় নাদিমের চর্বিযুক্ত গোলগাল চেহারার দিকে। ন্যান্সি তপ্ত মেজাজে কটমট করে তাকায় নাদিমের মুখশ্রীতে।
কালো ছেলেটির মুখের গঠন মোটামুটি, তবে দেখতে মাত্রাতিক স্মার্ট। তারপরেও পছন্দ হলো না ন্যান্সির লিসার জন্য, কিন্তু সিনিয়র বলে সেটা প্রকাশ করতে পারল না। রাহাত বিরক্তি প্রকাশ করলো নাদিমের খাপছাড়া কথায়, ঠেস মেরে বলল, কয়টা প্রেম করা লাগে তোর শুনি? তোর না এখন রানিং 3টা প্রেম চলছে? রাহাতের বিরক্তিতে হালকা হতাশ হওয়ার ভাব করলো নাদিম, রয়েস হয়ে বলল, দেখ ভাই, আমি হলাম বিশাল বড় মনের মানুষ, বড় মন লইয়া ঘুরি আমি। তাই তোর ভাই কখনো কাউকে ফেরায় না মন দেওয়া নেওয়া নিয়া, শুধু জায়গা দিতেই থাকি মনের মাঝে। শালা মানুষ হলি না। এমন কথায় হতবাক হলো তে, কিন্তু তারপরেও মুখে টু শব্দ করছে না। ছেলেদের সাথে আগ বাড়িয়ে বেশি কথা বলাই নিষিদ্ধ তার জন্য, সে মেনেও চলে। কিন্তু তারপরেও মাঝে মধ্যে এমন বিভ্রান্তিকর পরিস্থিতির শিকার হতে হয় তাকে। এই মুহূর্তে উপস্থিত সিনিয়রদের নিয়ে তের মাতামাতি নেই, সে আপাতত জিমিনকে নিয়ে চিন্তিত। সকালে নিজের বাবার সাথে কথা হয়েছিল সময় নিয়ে, বায়নাও করেছিল জিমিনকে ঢাকা জীবনবাড়িতে পাঠাতে, কিন্তু মিস্টার RM প্রথমে রাজি হয়নি, বরং তিনি কাট নিষিদ্ধ গলায় জানালো জিমিনকে জীবনবাড়িতে পাঠাতে পারবে না। তবে তেও দমে যায়নি বাবার জেদের সাথে, ঘোর আপত্তি করেছিল, রাগ করে বলেছিল জিমিনকে কালকের ভিতরে জীবনবাড়িতে না পাঠালে সেও কখনো পরিবারের সাথে কথা বলবে না, যোগাযোগ বন্ধ করে দিবে, সব কিছু বন্ধ করে দিবে নিজের পরিবারের সাথে। উপরোক্ত উপায় না পেয়ে মিস্টার RM মেনে নিয়েছিল তের দাবি, বলেছিল জিমিনকে কাল দুপুরের মধ্যেই পাঠাবে জীবনবাড়িতে তের কাছে। তে খুশি হয়েছিল বেশ, কিন্তু চিন্তিত হয়েছিল জিমিনকে জীবনবাড়িতে আসার পর কি হবে এটা ভেবে। জিমিন কি সবটা মেনে নিতে পারবে, নাকি বড় কোনো ঝামেলা পাকাবে সুগা ভাইয়ের সাথে, তার আল্লাহ মালুম। তের চিন্তিত মনোভাবের মধ্যে দিয়ে পাশ থেকে ন্যান্সি বিরূপ প্রতিক্রিয়া জানালো নাদিমের কথায়, তপ্ত মেজাজে বলল, আপনারা সবসময় আমাদের সাথে এমন ঠেসে ঠেসে কথা বলতে আসেন কেন ভাইয়ারা? আর কেনই বা আমাদের লাইন মারার চেষ্টা করেন? আপনাদের বন্ধু নুহাস ভাইকে দেখেও তো কিছু শেখা যায়, তাই না? উনি কত ভদ্র নম্র স্বভাবের মানুষ, সারাক্ষণ একপাশে নিজের ফোন নিয়ে দাঁড়িয়ে থাকে, কারো দিকে ফিরেও তাকায় না। আপনাদের নুহাস ভাইয়ের থেকে ভালো ব্যবহার শেখা উচিত। ন্যান্সির কথায় তৎক্ষণাৎ সম্মতি জানালো লিসা, যার অর্থ তার মতো ছেলেই হয় না এই পুরো কলেজের মধ্যে। চোখ ছোট ছোট করে অবাক সুরে বলল রাফি, আমাদের নুহাস নম্র ভদ্র ভালো ছেলে? নুহাস, তোর তো উন্নতি হয়েছে রে। রাফির ব্যাগকে ইতি ঘটল না, তার আগে বজ্রপাতের মতো আগমন ঘটে নুহাসের। তাৎক্ষণিক এগিয়ে আসতে আসতে সালামের ভঙ্গিতে বলে উঠল ন্যান্সি লিসাকে উদ্দেশ্য করে নুহাস, ওহ থ্যাংক ইউ রজনীরা। এই সর ভিড় কমা, তোর ভাইয়ের সাইড দে। তোর ভাই এখন সেলিব্রিটি মানুষ। দুই রজনী তার প্রশংসায় মোহরিত। আর কি লাগে আমার? তার রজনী দুইজনই কি আমাকে পছন্দ করে? কিন্তু চিন্তার বিষয় হলো আমি কাকে রেখে কার কাছে যাব এখন। তবে ব্যাপার না, আমি কিন্তু একসঙ্গে দুই রজনীর সাথে প্রেম নিবেদন করতে পারবো, কারণ বড় মনের মানুষ তো আমিও হই নাদিমের সাথে সাথে। নুহাসের এমন খাপছাড়া কথায় মুহূর্তেই উচ্চস্বরে হেসে উঠল নাদিম। রাফি হাসতে হাসতে নুহাসের উদ্দেশ্যে কৌতুক করে বলল, দোস্ত, তোর না স্মৃতির সাথে প্রেম চলে, সেটার কি হলো? নুহাস ভারী কষ্ট ভারাক্রান্ত মন নিয়ে বলল, দোস্ত আর কইস না, হেতিরে আমি আমার মনটা দিছিলাম, কিন্তু হেতি আমার মনটা আমারে ফেরত দিয়ে দিছে। সামনে থেকে নাদিম রসিকতা করে বলে উঠল, দোস্ত, তোর মন তুই ফেরত পাইলি তো আর কি লাগে তোর? আর কি লাগে মানে? সবই তো লাগে দোস্ত। জীবনে প্রেম নাই যার, পোড়া কপাল তার। আমি আজ পর্যন্ত জীবনে একটা ঠিকঠাক প্রেমই করতে পারলাম না। নুহাসের কথায় তেতে উঠল রাহাত, শালা তোর জীবনে প্রেম নাই বুঝি না? একটা মুহূর্তের জন্য তোকে সিঙ্গেল দেখলাম না, আর তুই এখন গান গাস তুই সিঙ্গেল মানুষ? দেখ ভাই, তোর বোঝার ভুল আছে। আমি সর্বদাই পূর্ণাঙ্গ সিঙ্গেল পুরুষ ছিলাম মনে মনে। তাহলে তোর প্রথম প্রেমটা কি ছিল? হ্যাঁ, নির্ভীক ভঙ্গিতে বলল নুহাস। আরে আমার প্রথম প্রেমটা তো ছিল রিহার্সেল, আর রিহার্সেলে তো ভুল হতেই পারে, তাই না? নুহাসের খাপছাড়া কথায় মুহূর্তেই কপাল কুঁচকে আসে রাহাতের। দৃঢ় কণ্ঠে বলল, তাহলে দ্বিতীয় প্রেমটা কেন করলি শুনি? আজব, রিহার্সেলের পর কতটা শুদ্ধ পাকাপোক্ত হলাম সেই বিষয়ে দক্ষতা অর্জন করতেই তো দ্বিতীয় প্রেমটা করলাম। পাশ থেকে নাদিম বলে উঠল, মামা তুমি তো সেই একটা পিস। তা প্রথম প্রেমের রিহার্সেলের পর শুদ্ধ পাকাপোক্ত হয়ে কি বুঝলা তুমি? নুহাস নিজের কণ্ঠ খাদে নামিয়ে চেহারায় দারুণ কষ্টের সজ্জিত ভাব টেনে বলল, বুঝলাম জীবনটা বড়ই বেদনাদায়ক ভাই। পিতে হেসে উঠে নাদিম। রাফি, মামা তাহলে তুমি তৃতীয় নাম্বার প্রেমটা কেন করেছিলে শুনি? সেই এক বেদনার কাহিনী দোস্ত। দ্বিতীয় প্রেমের ব্রেকআপের শোক কাটাতে তৃতীয় প্রেমটা করছিলাম আমি। এবার বলো চতুর্থ প্রেমটা কেন করেছিলে? দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল নুহাস, তৃতীয় প্রেমিকাকে জেলাস ফিল করানোর জন্য চতুর্থ প্রেম করছিলাম। তৎক্ষণাৎ নাদিম বলে ওঠে নুহাসকে, আর পঞ্চম, ষষ্ঠ, অষ্ট, নবম, দশম বাকিগুলো কেন করছিলে তাহলে মামা? বিরক্তিতে চোখ তুলে তাকায় নুহাস নাদিমের দিকে। বারে, প্রেম করতে করতে অভ্যাস হয়ে গেছে না?
এখন কি প্রেম ছাড়া থাকতে পারমু? তাই যা পাই তাই কন্টিনিউ করি। নুহাসের পরপর যুক্তিতে থতমত খেয়ে যায় তে, লিসা, ন্যান্সি। এতক্ষণ যাবৎ নীরব দর্শকের মতো বসে তাদের কথাগুলো শুনলেও এখন যেন বিষণ্ণিত হচ্ছে নুহাসের দীর্ঘ লম্বা প্রেমের লিস্ট দেখে। কারো যে এত বড় প্রেমের লিস্ট থাকতে পারে সেই ধারণা ছিল না তাদের তিনজনেরই। অবাক হতভম্বিত হয়ে চোখ দুটো বড় বড় হয়ে আসে তিনজনেরই। তারা আর কিছু বলবে তার আগে হন্তদন্ত হয়ে দৌড়ে আসলো একটি যুবক। নাদিমকে ঠেসিয়ে পাশে এসে দাঁড়ালো রাহাতের। অত্যন্ত রাগী সেই চেহারার। তীর মেজাজে সবাইকে বলে উঠল সে, শালার পুলারা মানুষ হইলি না আজও। আর জায়গা পেলি না বসে আড্ডা মারার? খুঁজে খুঁজে ভাবির কাছেই তোদের আড্ডার আসর জমাতে হয়, তাই না? তাড়াতাড়ি চল, ভাই আসছে ভাবির সাথে দেখা করতে কলেজে। চল তাড়াতাড়ি এখান থেকে। ফাহিমের হঠাৎ আগমনে উপস্থিত সকলের দৃষ্টির কেন্দ্রবিন্দু হলো সে। কিন্তু তার মুখে ভাই শব্দটা শুনে মুহূর্তেই তরতর করে সোজা হয়ে দাঁড়িয়ে যায় সবাই। রাহাত সবাইকে উঠে দাঁড়াতে দেখে সেও উঠে দাঁড়ায় চেয়ার থেকে ধীরস্থে। আসি ভাবি বলে তের থেকে বিদায় নিতে নিতে তীক্ষ্ণ দৃষ্টিতে লিসাকে পরখ করতে করতে সকলে একসাথে প্রস্থান করে ক্যান্টিন ছেড়ে। তার ঠিক 2 মিনিট যেতে না যেতেই হাজির হলো ইউনো তাদের টেবিলের সামনে। তবে তের থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে গলা খাকিয়ে ডাকলো তেকে ভাবি বলে। তে চমকে উঠে সেদিকে তাকাতেই চোখে পড়ল ইউনোর হাসফাস চেহারায়। তের সাথে সাথে আরো 2 জোড়া চোখের দৃষ্টি স্থির হলো ইউনোর হালকা ঘামন্ত মুখশ্রীতে। তে কিছু বলবে তার আগে হতভম্ব মুখ খুলল ন্যান্সি। তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল তৎক্ষণাৎ, বুইরা চোর আপনি এখানে? ন্যান্সির এমন কথায় বিরক্তি প্রকাশ করলো ইউনো, তবে তের সামনে তা প্রকাশ করলো না। দেখা যাবে বান্ধবীকে কিছু বলার দায়ে আবারও তার উপর হামলা করে বসলো সে। জনসম্মুখে তার ইজ্জতের ফালুদা হয়ে যাবে। তাছাড়া আজকে একটা বিশেষ দিন ভাই ভাবির জন্য, সেটা অন্তত মাথায় রেখে তাকে ভেবে চিন্তে কথা বলতে হবে। ইউনো নিজেকে শান্ত রাখলো। ন্যান্সির কোনো কথা কানে তুলল না। ন্যান্সি থেকে নিজের দৃষ্টি সরিয়ে তাকালো তের দিকে। নিজের কণ্ঠ অত্যন্ত খাদে নামিয়ে নরম সুরেই বলল, ভাবি ভাই আসছে আপনার সাথে দেখা করতে, চলুন আমার সাথে।